পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব সপ্তম অধ্যায়, মানে সপ্তম অধ্যায়ের পুরো চ্যাপ্টারটি যা যা আছে সমাধান করব। এই 47 পৃষ্ঠা সমাধান করব, 48 পৃষ্ঠা সমাধান করব, 49 পৃষ্ঠা, তারপরে সমাধান করব এই যে 50 এবং এই দেখো এখানে আছে 51 পৃষ্ঠা, ঠিক আছে। তারপরে আছে অষ্টম অধ্যায়। তো অষ্টম অধ্যায়ের ভিডিও আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। আমি প্রত্যেকটি ভিডিওতে এক একটি অধ্যায় পুরো সমাধান করে দেখাই। তো চলো আজকে আমরা সপ্তম অধ্যায় সমাধান করবো। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এটি আমার নতুন চ্যানেল। আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস, ওই চ্যানেলটি তোমরা সবাই জানো, ওটাই অনেক সাবস্ক্রাইব। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, তো এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো এখানে কি বলেছে এখানে। তো দেখো এখানে কি বলেছে, দেখো এখানে বলেছে সংক্রমণ রোগ কিভাবে ছড়ায়। তারপর এখানে আছে যে সংক্রমণ রোগ কিভাবে ছড়ায়, তো সেগুলো আমরা এখানে লিখবো। তো দেখো এখানে বলে দিয়েছে সংক্রমণ রোগ কিভাবে ছড়ায়। ডান পাশে দেওয়া ছকের মতো একটি খাতায় ছক তৈরি করো, কী কী উপায় সংক্রমণ রোগ ছড়ায় তার একটি তালিকা তৈরি করবো এবং এর মধ্যে আমরা লিখবো। তারপরে এটি নিয়ে আবার সহপাঠীদের সাথে আলোচনা করবো, ঠিক আছে। তো চলো সংক্রমণ রোগ কীভাবে ছড়ায় দেখি। এই যে দেখো এখানে উত্তর দেওয়া আছে, ঠিক আছে, রিডিংয়ের মধ্যে উত্তর দেওয়া আছে। এই যে দেখো এখানে সংক্রমণ রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন এই যে হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে অন্যজনে সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, জামাকাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে ও আমরা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি, ঠিক আছে। তো সংক্রমিত রোগ কীভাবে ছড়ায় আমরা জানলাম, এতটুকুই অ্যান্সার, ঠিক আছে। এই যে এখান থেকে এই যে তারপরে আবার এখান থেকে ওই যে আছে, তোমরা যতটুকু ইচ্ছা ততটুকু দিবে। দুইটি খোপে তোমরা লিখে দিয়ে উত্তরটি সংক্রমিত রোগ কীভাবে ছড়ায় আমি দেখিয়ে দিয়েছি। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো এখানে বলেছে, এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে ডান পাশের দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। ছকে সংক্রমণ রোগের একটি তালিকা তৈরি করি, মানে সংক্রমণ রোগের একটি তালিকা তৈরি করবো, সহপাঠীদের সাথে আলোচনাও করবো উত্তর জন্য। তো দেখো এখানে বলেছে রোগের প্রকারভেদ, বায়ুবাহিত রোগ এবং রোগের নাম, পানিবাহিত রোগ এবং এখানে রোগের নাম, ছোঁয়াচে রোগ, এখানে ছোঁয়াচে রোগ এবং প্রাণী এবং পোকামাকড় বাহিত রোগ এবং তার নাম এখানে লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো উত্তরটি এর মাঝে আছে, দেখো প্রথমে আছে এখানে কি, এই যে দেখো এখানে আছে বায়ুবাহিত রোগ। তো এখানে রোগের নাম লিখবে। তো বায়ুবাহিত রোগের নাম কি, এই যে বায়ুবাহিত রোগের নাম, এই যে বায়ুবাহিত রোগের নাম, এই যে ইনফ্লুয়েঞ্জা। তো বায়ুবাহিত রোগের নাম তোমরা ইনফ্লুয়েঞ্জা এই যে এই ঘরে লিখবা, ঠিক আছে। তারপর আছে কি পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ কি, এই যে আমি দেখাই, টাইফয়েড, এই যে টাইফয়েড। এই টাইফয়েড তোমরা লিখবা হচ্ছে এই যে এইখানে দ্বিতীয় ঘরে। পানিবাহিত রোগে আছে টাইফয়েড লিখবা, ঠিক আছে। তারপরে কি আছে, ছোঁয়াচে। তো ছোঁয়াচে রোগ কোনটি, এই যে ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ হচ্ছে এই যে HIV। তো এই HIV তোমরা কোথায় লিখবা, এই যে এইখানে লিখবা, এই যে এইখানে লিখবা পানিবাহিত রোগ, ছোঁয়াচে রোগে লিখবা। আর এই যে ছোঁয়াচে রোগে লিখবা HIV, ঠিক আছে। এখন হচ্ছে প্রাণী এবং পোকামাকড় বাহিত রোগ। তো প্রাণী ও পোকামাকড় বাহিত রোগের নাম কি লিখবা, এই যে এখানে প্রাণী ও পোকামাকড় বাহিত রোগ, এই যে ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া লিখবা হচ্ছে এই যে এখানে, ঠিক আছে। তো আমি আমাদের 4টি নাম কিন্তু তোমাদের বলে দিয়েছি উত্তর, তো তোমরা উত্তরটি এখানে লিখে নিও। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই, নেক্সট সমাধান। এই যে আমাদের নেক্সট সমাধান, দেখো এখানে কি বলেছে, এই যে এখানে দেখো এখানে দিয়েছে, এই যে একে বলেছে ডান পাশের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তো আমরা একটি খাতায় এরকম ছক তৈরি করব এবং রোগ প্রতিরোধে আমাদের কী করণীয় তার একটি তালিকা তৈরি করে আমরা এর ভিতরে লিখব, মানে রোগ প্রতিরোধে আমাদের কী করণীয়। তারপরে এই উত্তরটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। যে
রোগ প্রতিরোধে আমাদের কি করণীয়? রোগ প্রতিরোধে এই দেখো রোগ প্রতিরোধের উপায়। তো রোগ প্রতিরোধের উপায় আমরা কি করব? এই যে এক্ষেত্রে আমরা এখান থেকে শুরু করব। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু আমি মার্ক করে দিই তাহলে ভালো হবে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি। তো তোমরা যে এইখান থেকে লিখবা এই যে সুষম খাদ্য। রোগ প্রতিরোধ ক্ষমতায় কী করণীয়? সুষম খাদ্য, এইভাবে সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি ব্যবহার করা এবং হাত জীবাণুমুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। ঠিক আছে। এছাড়া ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা প্রয়োজন। হাঁচি কাশির মাধ্যমে টিস্যু বা রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা। চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই যে রাখা পর্যন্ত দেখাই। এই যে এখান থেকে এই যে রাখা পর্যন্ত তো লিখবা এবং লাস্টে এই ইত্যাদিটুকু দিয়ে দিবা। এই যে এইখান থেকে এই যে ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রমণ রোগ প্রতিরোধ করতে পারি। তো পারি তোমরা যে এই পর্যন্ত দিবা, এই যে পারি পর্যন্ত। ঠিক আছে, তো এতটুকু অ্যান্সার দিয়ে দিবা। তো আমাদের উত্তর কমপ্লিট এটি। তো এই উত্তরটি নিয়ে 3 নম্বরে বলেছে সহপাঠীদের সাথে আলোচনা করতে। তো তোমরা আলোচনা করবা। তো চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো এখানে বলেছে ছেলে ও মেয়েদের আলাদা 2টি দল গঠন করি। তো ছেলে এক দলে দাঁড়াবা এবং মেয়েরা এক দলে দাঁড়াবা। ঠিক আছে, দল গঠন করবা। তারপরে 2 নম্বরে দেখো বলেছে দলের সদস্যদের নিজেদের বিভিন্ন সমস্যা থেকে এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা করি। মানে ছেলেদের কী কী সমস্যা এবং মেয়েদের কী কী সমস্যা তা তোমরা 2টি দলের ছেলেরা মেয়েদের বলবে এবং মেয়েরা ছেলেদের বলবে এবং সেটি নিয়ে তোমরা আলোচনা করবা কীভাবে সমাধান করা যায়। তো এটার কারণে উত্তর নেই, লাস্ট একটি কথা বলা হয়েছে। তারপর লাস্টে দেখো এখানে আছে কত পৃষ্ঠা? 51 পৃষ্ঠা। 51 পৃষ্ঠা দেখো কী বলা আছে। এখানে বলা আছে 3টি টিক চিহ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তো চলো আমরা টিক চিহ্নের উত্তরগুলো দেখে নেই। তো এখানে দেখো 1 নম্বরে বলেছে টাইফয়েড এর জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে? পানি, বায়ু, মাটি, পোকামাকড়। তাহলে কি হবে? টাইফয়েড কোনটির মাধ্যমে ছড়ায়? পানি। তারপরে দেখো 2 নম্বরে কি আছে, কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক? তো কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক? মশা। তারপরে 3 নম্বরে আছে এই যে 3 নম্বরে আছে বয়সন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে? এই যে গ নাম্বার শরীরের গঠন পরিবর্তন। তো আমরা উত্তরটি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা চলে যাব 2 নম্বরে। দেখো 2 নম্বরের প্রশ্ন আছে সংক্ষিপ্ত 5টি। তো 1 নম্বরে বলেছে কিভাবে সংক্রমণ রোগ প্রতিরোধ করা যায়, তার 5টি উপায় লেখো। বায়ু প্রবাহিত রোগ কি? সংক্রমণ রোগ প্রতিকারের উপায়গুলো কি? সংক্রমণ রোগ এর কারণ কি? বয়সন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে? তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই দেখো উত্তর, সংক্রামক রোগ প্রতিরোধের 5টি উপায়। উত্তর হচ্ছে পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া, গোসল করা এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 2 স্বাস্থ্যকর খাবার গ্রহণ, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পর্যাপ্ত ঘুম। 3 নম্বর পর্যাপ্ত ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। 4 নম্বর নির্দিষ্ট রোগের নির্দিষ্ট টিকা গ্রহণ করে রোগ প্রতিরোধ করে। 5 নম্বর রোগীর সংস্পর্শ এড়িয়ে চলা, সংক্রমণ রোগীর সরাসরি সম্পর্ক
সংস্পর্শ এড়িয়ে চলা বা মাস্ক পরিধান করা। তো চলো 2 নম্বর প্রশ্নের উত্তর দেখে নিই। এখানে দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে বায়ুবাহিত রোগ যে সকল রোগ জীবাণু বাতাসের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রমিত হয় সেগুলোকে বায়ুবাহিত রোগ বলে, যেমন সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা ইত্যাদি। মানে এখানে বলেছে বায়ুবাহিত রোগ। হ্যাঁ, এই যে হচ্ছে প্রশ্ন, বায়ুবাহিত রোগ। তো এই হচ্ছে উত্তর। এখন 3 নম্বরে আছে দেখো সংক্রমণ রোগ প্রতিকারের উপায়গুলো সংক্রমিত রোগ প্রতিকারের উপায়গুলো হলো চিকিৎসা গ্রহণ, রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া এবং সঠিক চিকিৎসা গ্রহণ করা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া যা শরীরকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে, ঔষধ সেবন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, রোগ ছড়ানো প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা। তো এখন 4 নম্বর প্রশ্নের উত্তর দেখব। তো দেখো এখানে 4 নম্বর প্রশ্ন বলেছে সংক্রমণ রোগের কারণ হলো জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, পরজীবী ইত্যাদি। জীবাণু সংক্রমণ রোগের প্রধান কারণ। সংক্রমণের মাধ্যম জীবাণু বিভিন্ন মাধ্যমে যেমন বাতাস, পানি, খাদ্য, সরাসরি স্পর্শ, পোকামাকড়ের কামড় ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে পড়ে। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে সহজেই সংক্রমণ রোগ আক্রান্ত হওয়া আর ঝুঁকি থাকে। তো চলো এখন আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান দেখি। 5 নম্বরে এখানে আছে বয়সন্ধিকালের শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি যা করবে। অভিভাবক বা বিশ্বস্ত কারো সাথে কথা বলা, নিজের অনুভূতিগুলো কারো সাথে ভাগ করে নেওয়া, শারীরিক পরিবর্তন সম্পর্কে জানা, বয়সন্ধিকালের পরিবর্তনগুলো স্বাভাবিক প্রক্রিয়া তা জেনে রাখা, স্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম, ব্যায়াম করা, প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া। যদি দুশ্চিন্তা খুব বেশি হয় এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে তাহলে মনোবিজ্ঞানী বা কাউন্সিলের সাহায্য নেওয়া। তো চলো আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো দেখি। তো আমাদের কিন্তু 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট। এখন আমরা চলে যাবো বর্ণনামূলক প্রশ্নে। বর্ণনামূলক প্রশ্ন আছে এখানে দেখো 1 থেকে 4টি। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। একে আছে সংক্রমণ রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করতে। চলো 1 থেকে 4টি প্রশ্নের সমাধান দেখে ফেলি। দেখো এখানে 1 নম্বরে প্রশ্ন ছিল সংক্রমণ রোগ কিভাবে ছড়ায়। উত্তর, সংক্রমণ রোগ বিভিন্ন উপায়ে ছড়াতে পারে, যেমন সরাসরি সংস্পর্শ, আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, স্পর্শ বা শারীরিক তরলের মাধ্যমে সুস্থ ব্যক্তির মধ্যে রোগ ছড়াতে পারে। পরোক্ষ সংস্পর্শ, দূষিত বস্তু যেমন দরজা, খেলনা বা অন্যান্য জিনিসের মাধ্যমে জীবাণু সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে। বায়ুবাহিত রোগ, হাঁচি বা কাশির মাধ্যমে বাতাস ছড়িয়ে থাকা জীবাণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে। পানিবাহিত দূষিত পানি পান করার মাধ্যমে বা দূষিত পানি সংস্পর্শে আসার মাধ্যমে রোগ ছড়াতে পারে। খাদ্যবাহিত দূষিত খাবার গ্রহণ বা দূষিত খাবার তৈরির মাধ্যমে রোগ ছড়াতে পারে। পোকামাকড় বা প্রাণী দ্বারা, মশা, মাছি বা অন্যান্য প্রাণী বাহক হিসেবে কাজ করে রোগ ছড়াতে পারে। তো চলো আমরা এখন 2 নম্বর প্রশ্নের সমাধান। দেখো এখানে 2 নম্বর প্রশ্নে কি বলেছে, পানি জমে থাকে এমন বস্তু সরিয়ে ফেলার মাধ্যমে ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধের কারণ। মানে প্রশ্নটি পুরোপুরি এখানে দেওয়া হয় না, একটুখানি দেওয়া আছে, মেনস আমরা উত্তরটুকু দিয়েছি। হ্যাঁ, এই যে উত্তর এখান থেকে, এই যে পানি জমে থাকে এমন বস্তু সরিয়ে ফেলার মাধ্যমে ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধের কারণ। ডেঙ্গু এবং ম্যালেরিয়া উভয় মশা বাহিত রোগ। ডেঙ্গু ছড়ায় এডিস মশা দ্বারা এবং ম্যালেরিয়া ছড়ায় অ্যানোফিলিস মশা দ্বারা। এই মশাগুলো জমে থাকা স্বচ্ছ পানিতে ডিম পাড়ে এবং বংশবৃদ্ধি করে। গামলা, টায়ার বা অন্যান্য স্থানে জমে থাকা পানি সরিয়ে ফেলার মাধ্যমে মশার বংশবৃদ্ধি রোধ করা যায়, ফলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের বিস্তার কমে আসে। তো চলো আমরা এখন 3 নম্বর প্রশ্নের সমাধান দেখি। দেখো এখানে 3 নম্বরে বলেছে বায়ুবাহিত বা পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। এটি হচ্ছে সাদৃশ্য। উভয় প্রকার রোগই জীবাণু দ্বারা সৃষ্ট এবং মানবদেহে প্রবেশ করে অসুস্থতা সৃষ্টি করে। উভয় রোগই জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে তাদের
এদের বিস্তার রোধ করা যায়। বৈসাদৃশ্য এছাড়া ছড়ানোর মাধ্যমে পানিবাহিত রোগ দূষিত পানি বা খাদ্যের মাধ্যমে ছড়ায় এমন যেমন কলেরা, টাইফয়েড। অন্যদিকে বায়ুবাহিত রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় যেমন ইনফ্লুয়েঞ্জা, ফ্লু, যক্ষ্মা। তো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কিন্তু আমরা দেখিয়েছি এবং প্রতিরোধের উপায় যে এখান থেকে দেখিয়েছে, এই যে প্রতিরোধের উপায়। তো প্রতিরোধের উপায় চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, যেহেতু আমাদের বলেছে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। তো সাদৃশ্য আর বৈসাদৃশ্য দিলেই হয়ে যাবে। তো চলো আমরা এখন 4 নম্বর প্রশ্নের সমাধান দেখি। তো এই যে দেখো আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। হাঁচি কাশির সময় হাতের তালুর চেয়ে হাতের উল্টো পিঠ বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করা ভালো হওয়ার কারণ। শোনো, এখানে কিন্তু পুরো প্রশ্নটি উঠাইলে আমাদের উত্তরটি ভালো মতন দেখা যাবে না, যার কারণে প্রশ্ন আমরা উঠাইনি, আমরা উত্তরটুকু দিয়েছি, আবার কোনোটাই প্রশ্ন উঠানো হয়েছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু বুঝে লিখো। তো এই যে লেখো, হাঁচি কাশির সময় হাত, তোমরা যেখান থেকে উত্তর লিখবে, ঠিক আছে। হ্যাঁ, হাঁচি কাশির সময় হাতের তালু ব্যবহার করলে জীবাণু হাতের তালুতে লেগে যায়। এরপর সেই হাত দিয়ে যদি কোনো জিনিস স্পর্শ করা হয় বা অন্য কারোর সাথে হাত মেলানো হয় তাহলে জীবাণু সহজে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে অন্যদের মধ্যে সংক্রমণ রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে। অন্যদেরকে হাতের উল্টো পিঠ বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করে জীবাণু সরাসরি ছড়াতে পারে না এবং এই অংশগুলো সাধারণত অন্য কোনো বস্তু বা ব্যক্তির সংস্পর্শে কম আসে, ফলে জীবাণু ছড়ানোর সম্ভাবনা অনেক কমে যায়। তো এই ছিল আমাদের 4টি প্রশ্নের সমাধান। চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই। তো দেখো আমাদের কিন্তু বর্ণনামূলক প্রশ্ন সবগুলো কমপ্লিট, ঠিক আছে। তো পরবর্তীতে এখানে আছে 8ম অধ্যায়। তো 8 অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।